পুলিশ বাহিনী ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে ফেরানো এটি প্রথম জুলাই গণহত্যার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ। শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, হাসপাতালে মুমূর্ষ খালেদা জিয়ার পাশে নেই ছেলে, যে আশঙ্কায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জুলাই মাসে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন। প্রেস সচিব আশা প্রকাশ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিগগিরই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় হওয়া বিচারের রায় কার্যকর করা যাবে। শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। ভারত ইতোমধ্যেই জানিয়েছে, জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ খতিয়ে দেখছে। তিনি লিখেছেন, আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা সহানুভূতিশীল, তবু আমি ক্রমেই বিশ্বাসী হচ্ছি ঢাকায় কসাই আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংঘটিত অপরাধের উপর আরও আলোকপাত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা এবং জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা স্বভাবত বিশ্বব্যাপী মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করবে। প্রেস সচিব লিখেছেন, কামাল বা আওয়ামী লীগের জন্য অন্য নেতারা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা যদি একটি জাতি হিসেবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিন্তে দৃঢ় প্রতিজ্ঞ হই এবং মনোনিবেশ করি, তাহলে দায়িত্বের জন্য পরিণত এড়াতে ক্রমেই কঠিন হয়ে উঠবে। সর্বশেষ তিনি লিখেছেন, এটি কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায় সম্প্রতি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ায় 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছিলেন সুপ্রিম কমান্ডে, তার সরাসরি নির্দেশে গুলি চালিয়ে হত্যা করে আন্দোলনরত ছাত্র জনতা। আর এই ঘৃণ্য কাজে তার সহযোগী হিসেবে নাম এসেছে তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দরবেশ খ্যাত সালমান ইব রহমান এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকেনও। তবে আমার দেশের হাতে সম্প্রতি আসা বেশ কয়েকটি ফোন আলাপে জানা গেছে, ওই আন্দোলন দমনে আনিসুল হকের ভূমিকাও কম ছিল না। ওই সময় আটক 6 ছাত্র নেতার মুক্তি নিয়েও তৎপর ছিলেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হওয়া এক ফোন আলাপে শোনা যায়, ওই নেতাদের তিনি কি করে মুক্তি দেবেন তার পরিকল্পনা শোনাচ্ছেন। আমি তো খেয়াল করিনি, এখন শুনতেছি ওরা বলে 3 জন না খেয়ে আছে। ওই যে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি শুনছি জি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। হ্যাঁ, সিদ্ধান্তটা হচ্ছে এই, কালকে সকালে আপনার ওদেরকে ছেড়ে দেওয়া। আচ্ছা, তার কারণ কালকেও কোর্ট বসবে না, এবং এই যে কোর্ট বসবে না, এইটা দোষ হবে আমার এবং সরকারের। আচ্ছা, তো আমি তখন ইয়েকে ফোন করছি, হারুনকে ফোন করে বলছি যে, হারুন, এই একটা ডাক্তার আর সঙ্গে একটা ম্যাজিস্ট্রেট আর ওদের বাপ মাকে ডেকে শুধু
টু এনশিওর যে ওদের বাপ মাকে দেখা দিবে যে ওরা কোনো ইনজুরি নাই, এবং ডাক্তার দিয়ে পরীক্ষা করা দিবে, দিয়ে ওরা বলে দিবে যে আমরা সুস্বাস্থ্যে বুঝিয়া পাইলাম, হ্যাঁ এই জিনিসটা, এবং ছেড়ে দিবে কালকে 10টার মধ্যে। ঠিক আছে, আমি 10টা বলছি কারণ আমি 8:30টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে এটা আমি জানাই দিই। হ্যাঁ, এই ডিসিশন আমি নিছি। তার কারণ হচ্ছে কালকেও কোর্ট বসবে না, কোর্ট বসবে রবিবারে গিয়ে। এই রবিবারে গিয়ে বললে এই শয়তানি আমি করছি আর আপনি করছেন, এই দুইজনের নাম উঠে যাবে, বুঝছেন না? আচ্ছা, আমি আর দরকার কি আমাদের এই শয়তান হওয়ার? আচ্ছা, আজকে ছেড়ে দিলেই ভালো হইতো। আজকে রাত্রেবেলা ছেড়ে দিলে বলবে চোরের মতন ছেড়ে দিচ্ছি, ডাক কেন ওয়াই, কালকে সকালে দিই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তবে এই পরিকল্পনার খুব একটি সন্তুষ্ট ছিলেন না কামাল। তিনি ওই দিনই ছাত্র নেতাদের মুক্তি দেওয়ার কথা বলেন। হ্যালো জি ভাইয়া, আমরা অপারেশনের স্বার্থে 10টার সময় আমরা কারফিউ শিথিল করতে চেয়েছিলাম, এটা আর করছি না, কিন্তু কোর্ট আপনার চলবে। কোর্টের এখানে তো কোনো অসুবিধা নাই, কোর্ট আপনার চলবে। আমরা কারফিউটা নিয়ে যাচ্ছি 3টা থেকে 5টা পর্যন্ত আমরা শিথিল করবো। এর মধ্যে আমরা যা করার করবো। আচ্ছা, ঠিক আছে, এটা আপনাকে জানিয়ে গেলাম। ওই যে কালকে আবার কোর্টের জন্য আপনার যেভাবে কোর্ট চালান সেভাবে কোর্ট চলবে, সেটা আমাদের কমিশনার দায়িত্ব নিয়ে। ওকে, থ্যাংক ইউ। গুলি করে মরে একটা, আহত হয় একটাই যায় স্যার, বাকিটা যায় না। মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভিডিও দেখছিলেন, আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন। 24শে জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশদাতা এই আসাদুজ্জামান খান কামাল একসময় কারণ বাজার ও তেজগাঁ এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি। 2014 সালে 12ই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন, কোনো ছাড় দেওয়া হবে না, তিনি তার কথা রেখেছেন। গুমের হুকুম দেয়া, ক্রসফায়ারের অনুমতি প্রদান, রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শায়েস্তাকরণ ও অপহরণ, মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। নানা অপকর্ম করে কামাল পরিণত হন সন্ত্রাসের মাফিয়া ডন হিসেবে। ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন। দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে, সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ দিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন। তার হাত দিয়ে তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ, প্রলয় কুমার জোয়ারদার, মোল্লা নজরুল ইসলাম, বিপ্লব বিজয় মজুমদার, ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা। কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ঝাঁপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন, আসাদুজ্জামান খান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন। যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন। মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত, কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না। তার কমান্ডই ছিল শেষ কথা। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী। কথা কম বলতেন, কিন্তু শেখ হাসিনা লাঠিয়াল হয়ে কাজ করতেন। অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন। শুধু তাই নয়, পুলিশ, ফায়ার সার্ভিস, পাসপোর্ট আনসারের পদোন্নতিও তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল। তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা 11 তেজগাঁ নির্বাচনী আসনে বিরোধী দলের নেতাকর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে। অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন। পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি, পোস্টিং ও তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি। জানা গেছে কামালের স্ত্রী ঢাকা একাত্তের বাড়িতে রয়েছেন। 28 জুলাই 2024 আসাদুজ্জামান খান কামালের মাধ্যমেই মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায়। জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল ওয়েপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশে আসাদুজ্জামান খান কামালই জানিয়েছিলেন। বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে। এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে উঠেছিল। সে সময় পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকেই তিনি ওএসডি করেছেন। অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে। কামালের অপকর্ম ছিল কয়েকভাবে বিভক্ত।
প্রথমত, যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন। মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয়, কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো। সেই তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয়। সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা। সেই টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল। ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে। সূত্র জানায়, তিনি দায়িত্ব নেওয়ার পরই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন। বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজান এবং এইসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন।